আফরান নিশোর সাথে কোন ছবিটা আসছে সামনে? সামনে সিনেমা আসবে ইনশাল্লাহ, রেডি করছি আমরা গল্প। কিন্তু দেখেন, আমার পরাণের পর তো রাজের সাথে আমি 3টা ছবি সাইন করে নেই না, কিন্তু পরাণ কিন্তু অনেক সাকসেসফুল ছবি। পোড়ামন 2 তখন ব্যাক টু ব্যাক বানানো, এরপরে তো আমি পরাণ কেন সিয়ামকে নিয়ে করলাম না। না না, আমি ইনশাল্লাহ কেউ হারাবে না। সাকিব ভাই কি শুধু সাকিব ভাই এখন বলিউডে চলে গেল, এই যে প্যান ইন্ডিয়া মুভি করতেছে, ওনাকেই আমরা কিছুদিন পর খুঁজে পাই কিনা সেটা সন্দেহ। দেখা গেল উনি আমাদের সিনেমা করছে না, দেশের বাইরেই ছবি করছে বেশি। তো আমরা তো চাই সাকিব ভাইকে আমাদের দেশে রেখে দিতে। আমার মেধাবী না এটা আমি বিশ্বাস করি না, ওটিতে দুর্দান্ত কাজ হচ্ছে, ওটিটি কাজগুলো আমাদের বিউটিফুল হচ্ছে। আমাদের অনেক মেধাবী ডিরেক্টর আছে, অনেক ভালো ছবি বানাতে পারে, তারা হয়তো সিনেমা আসছে না, তারা কানেক্ট করতে পারছে না, হয়তো তাদের কাছে। আর প্রডিউসারদেরও হয়তো দোষ আছে, প্রডিউসাররা সবসময় হয়তো রাহেন রাফি হয়তো চায় আরো নতুন মেয়ে লাগবে তো আমাদেরকে। দেখেন, আমরা সবাই তো চাই, আমি কি চাবো, যে আমি চাবো যে এমন একজন নায়িকা কাজ বা আমার ক্যারেক্টার করার জন্য যে আগে কখনো কাজ করে নাই সাকিব ভাইয়ের সাথে, এরকম চাইতেই পারে, একজন ডিরেক্টর চাইতেই পারে যে নতুন একটা মুখ আমরা নিয়ে আসি। সুড়ঙ্গর সাকসেসের পরে সবাই ভেবেছিল যে অন্তত সুড়ঙ্গ, আফরান নিশো, রাহান রাফির সাথে আরও 3টা ছবি সাইন হয়ে যাবে, ঘোষণা পাবো। তো আফরান নিশোর সাথে কোন ছবিটা আসছে সামনে? সিনেমা আসবে ইনশাল্লাহ, রেডি করছি আমরা গল্প। কিন্তু দেখেন, আমার পরাণের পর তো রাজের সাথে আমি 3টা ছবি সাইন করে নেই। না, কিন্তু পরাণ কিন্তু অনেক সাকসেসফুল ছবি। কিন্তু পরাণের পর দামাল যে আসছে, দামাল তো আমাদের আগের ছবি, মানে পরাণ রিলিজের আগেই বানানো। আসলে পোড়ামন 2 তখন ব্যাক টু ব্যাক বানানো, এরপরে তো আমি পরাণ কেন সিয়ামকে নিয়ে করলাম না। আমি আমার সাকসেস হলে ওকে ভুলে যাও, না ভুলে যাও না। আমি তো কোনোদিন সিনেমা এইভাবে বানাই না আসলে, যে আসলে এবার আমার সিয়ামকে লাগবে, এবার আমার রাজকে লাগবে। আমি একটা গল্প লিখিতাম ভাই, এই গল্পের সাথে যাকে যায় না সেটা ফাইন, সেটা ডিরেক্টরিয়াল থটের অনুযায়ী কথা। তো আমার তুফানের সাথে নিশু ভাই, আমার এই গল্পটা যেটা, সেটার সাথে নিশু ভাইকে মানাইতো না। সুড়ঙ্গর সাথে যেরকম অনেক হিরোকে মানাইতো না, আমি এই জন্য নিশু ভাইকে নিয়েছি, এবং নিশু ভাই দুর্দান্ত অভিনয় করেছে। আমার এই এখনকার যে স্বপ্নটা, এই স্বপ্নের সাথে আমার এরকম একজন মানুষই লাগতো, তো এই জন্য নিয়েছি। তো মানে মানুষ আশা করেছিল, বাট মানুষকে আমি এটা বলি যে অবশ্যই হবে, আমরা প্ল্যান করছি। এত সাকসেসফুল একটা জিনিসের পরে এর থেকে বেটার কিছু দিতে হবে, তো বেটার কিছুর জন্য তো ওয়েট করতে হবে ওরকম। বাট আমি কিন্তু বরাবরই আমার স্বপ্নের পিছনে দৌড়াইছি আসলে। আমি তো সুড়ঙ্গ সময় থেকে আমি প্ল্যান করতেছি যে আমি একটা এরকম একটা ছবি বানাবো, আসলে অ্যাকশন ছবি বানাবো। কিন্তু অনেকে বলছে শাকিব খানের সাথে তুফান হবার পর তুফান, সাইক্লোন, ঝড় এগুলার সাথে শুধু শাকিব আর রাহেন রাফি থাকবে, অন্য কাউকে আপাতত সুযোগ পাবে না কেউ। জানি না এটা আসলে, এটা তো সিনেমা সময় বলে দিবে আসলে কি হবে। বাট ভালো লাগবে সাকিব ভাইয়ের সাথে কাজ করলে, দেখি। আমি তো ওয়েট করছি। তার মানে অন্য ছেলেপেলেরা রফিকে হারাবে? না না, ইনশাল্লাহ কেউ হারাবে না। সাকিব ভাই কি শুধু সাকিব ভাই এখন বলিউডে চলে গেল, এই যে প্যান ইন্ডিয়া মুভি করতেছে, ওনাকেই আমরা কিছুদিন পর খুঁজে পাই কিনা সেটা সন্দেহ। দেখা গেল উনি আমাদের সিনেমা করছে না, দেশের বাইরেই ছবি করছে বেশি। তো আমরা তো চাই সাকিব ভাইকে আমাদের দেশে রেখে দিতে। আমার একজন সাকিব খানের মতো সুপারস্টার লাগবে, আমার একজন আরফান নিশোর মতো ভালো অভিনেতা লাগবে, আমার সিয়ামের মতো রোমান্টিক ছবি যদি ভালো ডিল করতে পারে লাগবে, রাজের মতো পাগলামি, রাজ তো খুব ভালো অভিনেতা। আমাদের সবাইকে লাগবে, বাপ্পির মতো মানুষকে লাগবে, ইমন নীরবকে লাগবে, সবাইকেই লাগবে আসলে আমার মনে হয়। কিন্তু কেউই আসলে আমি একটা কয়টা ছবি বানাতে পারবো না, আমি ওটাই যেমন এখন সিনেমার সাথে আমার সাকিবই কয়টা ছবি করতে পারবে আসলে। আমি একটা ডিরেক্টর, আমি তো একদিনের জন্য আমি বসে নাই। আমি মাঝখানে শুধু চায়নাতে একটু ঘুরে আসছি, এটা তাও একটা গভর্নমেন্ট ট্যুর ছিল। আচ্ছা, ইন্ডিয়াতে গেলাম, সবচেয়ে কাজেই গেছি আসলে। আমি আমেরিকা ভিসা করে বসে আছি, আমি আমেরিকা যেতে পারছি না, ঘুরতে সময় পাচ্ছি না আমি আসলে। অথচ আমি ঘোরার জন্যই গার্লফ্রেন্ডকে সময় দিতে পারছো না, কোনো কিছু সময় দিতে পারতেছি না। কিন্তু দেখেন, আমি তো একদিনের জন্য বসে থাকছি না, কিন্তু আমি কি করতে পারবো এখন? আমি একসাথে তো 2টা ছবি বানাতে পারবো না আসলে, আমাকে একটা বেছে নিতেই হবে। তো আমি সবসময় আমার বেটারটাই বেছে নেওয়ার চেষ্টা করছি। না, প্রশ্নটা সেখানে আসলে, ধরো আমাদের দেশে তোমার মতো সাকসেসফুল প্লাস মেধাবী নির্মাতা কম, টু বি অনেস্ট। সাকিবের মতো এত ফ্যান বেজ, এত ক্রেজ কম বলে নাই, মানে যেটা টেবিল ক্যাশ আসে বা সব কিছু। তো বাংলাদেশে আসলে ভবিষ্যৎটা কি, ফিল্মের ভবিষ্যৎটা কি? এখানে আমি দ্বিমত পোষণ করছি। আমার মেধাবী ডিরেক্টর বাংলাদেশে অনেক আছে, তারা সিনেমা বানাচ্ছে না হয়তো। মানে আমি যেটা বলছিলাম, যে আমি যে নিয়মিত সিনেমা বানাচ্ছি, এটা আমার পেশা এবং নেশা। বাংলাদেশে খুব কম ডিরেক্টর যাদের এটা একমাত্র পেশা। আপনি খেয়াল করে দেখবেন, আপনি আশপাশে যত ডিরেক্টর দেখবেন, হয় সে নাটক বানায়, মানে এখানে এরকম 10 জন ডিরেক্টর লাগবে, 20 জন ডিরেক্টর লাগবে। আজকে আপনি অ্যাপলি বলেন, অথবা সন্দীপ রেড্ডি বলেন, অথবা রাজকুমার হিরানি বলেন,
তাদের সিনেমা বানানোই একমাত্র কাজ। কিন্তু আমাদের যে যারা যারা ডিরেক্টর তারা সবাই হয়তো বিজ্ঞাপন বানায় অথবা কেউ নাটক বানায়, মাঝে মাঝে সিনেমা বানায় অথবা অন্য ব্যবসা করে। এই মাঝামাঝি দিয়ে কাজ হবে না, তো মাঝামাঝি দিয়ে কোনো ইন্ডাস্ট্রি কোনোদিন কাজ হয় না আসলে। তো আমার কথা যে মেধাবী না এটা আমি বিশ্বাস করি না। ওটিতে দুর্দান্ত কাজ হচ্ছে, ওটিটি কাজগুলো আমাদের বিউটিফুল হচ্ছে। আমাদের অনেক মেধাবী ডিরেক্টর আছে, অনেক ভালো ছবি বানাতে পারে, তারা হয়তো সিনেমা আসছে না, তারা কানেক্ট করতে পারছে না হয়তো তাদের কাছে। আর প্রডিউসারদেরও হয়তো দোষ আছে, প্রডিউসাররা সবসময় হয়তো রায়হান রাফি হয়তো চায় সেফ গেম খেলতে, না প্রডিউসারের তো দোষ কোথায়, তারা তো সেফ গেম খেলতে চাইবে। মানে কোনোভাবে আমরা ভাবতেই পারছিলাম না যে আলফায়ের সাথে শাকিব খান যোগ হবে, এটা ভাবতে পারছিলাম, কিন্তু তারা তো প্রডিউসার, তারা সেফ গেম খেলতে চাইছে, সুন্দর অঙ্ক মিলিয়ে তারা একটা বেস্ট জায়ান্ট একটা জিনিস তৈরি করেছে। প্রডিউসারের দোষ তো নাই, তারা তো খুঁজবেই রায়হান রাফিকে, কিন্তু রায়হান রাফিদের সংখ্যা তো কম। তো রায়হান রাফি তো তৈরি হতে হবে না নতুন, সেটা কীভাবে তৈরি হবে? প্রডিউসাররা কি নতুন ডিরেক্টর স্বপ্ন দেখলে তাকে বিশ্বাস করতে হবে? তো তার মানে এই যে একটা দুইটা রায়হান রাফি একটা শাকিব এই দিয়ে মানে 2024 চলবে, মানে না, কিন্তু আমার কথা কি নতুন ডিরেক্টর দুইটা ঈদে দুইটা ছবি বের করবে? না না না, এই জন্য বললাম প্রডিউসারদেরকে নতুন ডিরেক্টরদের নিয়ে সিনেমা বানাতে হবে। নতুন অনেক মেধাবী ডিরেক্টর আছে আমাদের, ওটিটিতে অনেক ভালো ভালো ডিরেক্টর আছে যারা ভালো ছবি বানায়, তাদেরকে এই সিনেমা আসতে হবে। আর মাঝে মাঝে সিনেমা বানালে হবে না, মাঝে মাঝে সিনেমা দিয়ে হবে না। মানে তাহলে আপনি দেখবেন যারা আমাদের যত হিট ছবি এরপরে আমরা উনি আর কেন সেকেন্ড টাইম সিনেমা করছে না। তো সিনেমা রেগুলার সিনেমা বানালে আমার মনে হবে। রাইট, গুড পয়েন্ট। তো অনন্য মামুন নিল সোনাল চৌহান, আমেরিকান মেয়ে কোটনি বোধহয় নাম। সো বলা হচ্ছে যে তো না, হিমেল আশরাফ আমেরিকান মেয়েকে নিল, অভিনেত্রী বোধহয়। তো তুমি আসলে কি আফ্রিকান না অস্ট্রেলিয়ান? আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কোটা নাকি নাই। না না, দেখেন আমার কাছে মনে হয় হিমেল আশরাফ তো একটা আমেরিকান নায়িকা নিয়ে ছবি বানাবার জন্য নেয় না, অবশ্যই ওনার গল্পের প্রয়োজনে নিচ্ছে আসলে। তোমরা বলতে পারো, কিন্তু আমরা তো সাধারণ দর্শক রাফি, আমরা দেখছি যে কোনোভাবে বাংলাদেশি মেয়ে দেখছি না। সো আমরা তো স্বাভাবিক সাধারণ দর্শকরা ভাবতেই পারি আচ্ছা ঠিক আছে, আমার অমুক কলিগ বোধহয় সাকিবের নায়িকা আর হতে পারবে না। সো এই সাধারণ প্রশ্নের উত্তর কি দেবা? মানে নিশ্চয়ই বাংলাদেশে আর কোনো মেধাবী মেয়ে বা সাকিবের নায়িকা হওয়ার যোগ্যতা নাই কারোর বোধহয়। না, অবশ্যই আছে, অবশ্যই আছে। বাংলাদেশে অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রী আছে। এতদিন বাংলাদেশে ভালো ভালো ছবি হয়েছে না, তো হবে ইনশাল্লাহ। বা আমাদের ছবি আমরা এখনো ভাবি নাই, আমরা ভাবতেছি, এখন খুঁজতেছি। আমাদের দুজন নায়িকা বাংলাদেশ থেকে হতে পারে, ইন্ডিয়া থেকে হতে পারে, বাট আমরা আসলে এটা খুব সুন্দর করে ঘোষণা দিতে চাই। আচ্ছা আচ্ছা, দুজন নায়িকা আমাদের গল্পের দুজন নায়িকা বাংলাদেশের থেকে থাকবে বলছো, মানে হতে পারে আর কি, বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, কি হতে পারে, বাট মানে ওরকম করে তো আর নিয়ে আমরা সিনেমা তো ওরকম করে হয় না যে আমাকে একটা বিদেশি জায়গা নিতেই হবে, এরকম তো চাই না। আমরা ভালো, আমরা আমাদের ক্যারেক্টারের সাথে মিলে আমাদের স্কিন টেস্ট, আমার দীর্ঘদিন ধরে সেটা দেখা যাচ্ছে। বাংলাদেশি প্রিয়তমাও তো নাই, কলকাতার নায়িকা ছিল, সুতরাং এখানেও নিশ্চয়ই নায়িকাও আসলে আমাদের লাগবে, নায়িকা লাগবে আসলে আমাদের আরো বেশি নায়িকা দরকার, অপশন দরকার আমাদের বেশি। তো বাংলাদেশে নায়িকা তৈরি হওয়ার কথা বলছো তুমি? অনেকদিন তো তৈরি হচ্ছে না তো আসলে, মানে আপনি খেয়াল করেন নতুন নতুন নায়িকা তো ইন্ট্রোডিউসিং হচ্ছে না, নায়িকা দুটোই দরকার। তো তমা মির্জা এত বড় সাকসেস দেওয়ার পর তুমি তমা মির্জাকে কোন ছবিতে কাস্ট করছো? আমি তো অনেকগুলো সিনেমা কাস্ট করলাম তো তোমার সাথে, খাঁচা আমি তো অচিন পাখি, ফ্রাইডে, সুরঙ্গ। এবার অন্য নায়িকাদের সাথে কাজ করি। অন্য নায়িকা তোমার তো ডিফারেন্ট, তোমার যে অঞ্জন দত্তর সাথে সিনেমা একটা কাজ করলো, তো আমি তো সবার সাথে কাজ করছি। আমি তো বিদ্যাশ্রী মিমের সাথে কাজ করলাম, পূজার সাথে কাজ করলাম, বুবলির সাথে কাজ করলাম, পরির সাথে একটা কাজ হবে সামনে। শিডিউল মিলছে না আমাদের দুজনের, শিডিউল মিলে পরির সাথে আমার একটা কাজ হয়ে যাবে, সবার সাথে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, বাকি নাই কেউ। তো এই যে অনেকগুলো নায়িকার নাম বললা, তো বাংলাদেশে নায়িকার অভাব, তারপরও রায়হান রাফি দেখছে না না, অভাব বলছে আরো নতুন মেয়ে লাগবে তো আমাদেরকে। দেখেন আমরা সবাই তো চাই, আমি কি চাবো, যে আমি চাবো যে এমন একজন নায়িকা কাজ বা আমার ক্যারেক্টার করার জন্য যে আগে কখনো কাজ করে নাই সাকিব ভাইয়ের সাথে, এরকম চাইতেই পারে, একজন ডিরেক্টর চাইতেই পারে যে নতুন একটা মুখ আমরা নিয়ে আসি। সেটা যে নতুন মুখ লাগবে না আমাদের, একদম ফ্রেশ লুক। আমি চাইতেও পারি যে নতুন একটা মুখ, মানে একটা ডিরেক্টর একরকম ভাবনা থাকে না, মানে আপনি চান এখন যে আমি একটা নতুন মুখ চাই, বা আপনি যেরকম মিউজিক ডিরেক্টর, আপনার অনেক সময় হয় না যে আমরা একদম একটা মানে এমন একজন সিঙ্গার চাচ্ছি এই গানের মধ্যে যাকে কেউ চিনে না, বা একটু মানে সিনেমা আগে কখনো করে না, এই জুটিকে আমরা আগে দেখি নেই, যেটাকে বলে আমরা চমক, যে আমরা চমক দিতে চাই, তখন আমাদের আরো ভালো। রাইট। সো সামনের ঈদুল আজহায় মুক্তি পাবে, ছবি শুটিংয়ে গড়াচ্ছে ফেব্রুয়ারি এন্ডে, মার্চের শুরুতে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ফুল লেন্থ অ্যাকশন ছবি বোধহয় এটা প্রথম আমার। এটাতে ড্রামাও আছে, অনেক ড্রামা প্লাস অ্যাকশন। হ্যাঁ, আমার অ্যাকশন ওরকম তো অ্যাকশন করি নাই।
রাইট, সেক্ষেত্রে নিশ্চয়ই দুই বাংলা বা দুই দেশের টোটাল টিম কাজ করবে, মানে অ্যাকশন বলি বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে বলি, ইন্ডিয়ার বেস্ট টিমই কাজ করবে এটার সাথে। তো একটা ছবির যখন পাইপলাইনে হয়ে যায় তখন কি তোমরা আর একটা ছবির কথা বা নেক্সট শিডিউল অর্থাৎ 2024-এর রায়হান রাফির শিডিউল কি তুফান ছাড়া? আমি যেটা করি ভাইয়া, আমি অনেক আগেই আমার শিডিউল আমি প্ল্যান করে ফেলি। আমি এখন তুফান ছাড়া কিছু ভাবছি না। প্ল্যান করে ফেলো? আমি মানে আমি 2 বছর প্ল্যান করে রাখি আগেই, আমার প্ল্যান থাকে এরপর আমি কি করবো, একটা প্ল্যান। আমার তো টিম অনেক বড়, এবং আমার টিম তো শুধু সিনেমাই বানাই, আমরা আর ওটিটি বানাই। ওটিটি আমি এক্সপেরিমেন্ট করি, ওটিটি আমি খুব এনজয় করি ওটিটি বানাতে, কারণ সব গল্প নিয়ে তো সিনেমা বানানো যায় না। তো আমার প্ল্যান করা আসলে আমি তুফানের পর কি করবো, এরপর কি করবো, এরকম একটা প্ল্যান ছক করা। রাইট। রাফি, এখন একটা প্রোডাক্টের প্রচার পিআরের জন্য অনেক রকম কিছুর মানে আশ্রয় নেয়, সেটা জায়েদ খানের ডিগবাজি থেকে শুরু করে অনেক কন্ট্রোভার্সি তৈরি করা হয়। বাংলাদেশে নায়ক নায়িকাদের নিয়ে যেসব আলোচনা তৈরি হচ্ছে, সাম্প্রতিক অপু বুবলি সহ অন্যান্য যত আলোচনা, এগুলো কি তোমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফিল্মের জন্য, ফিল্ম ব্যবসার জন্য খুব বেশি উপযোগী? অবশ্যই না, অবশ্যই আমাদের বেশি আলোচনা হওয়া উচিত সিনেমা নিয়ে। এইসব নিয়ে নেগেটিভ জিনিস নিয়ে আলোচনা কম হলে ভালো। শিশু তারকারা তো এইসব আলোচনায় থাকছে, তাই না? তোমার কাছে কি এগুলো একটু বিব্রতকর মনে হয় কিনা? আপনার কাছে কি বিব্রতকর মনে হয় না? মনে হয় বলে তো তোমার কাছে প্রতিটা মানে বুদ্ধিমান মানুষের কাছে বিব্রতকর মনে হবে, কারণ আমার দেশের একটা জিনিস অন্য দেশও দেখছে, তো আমার দেশে তো ভালো ভালো কাজ হচ্ছে। তো আমরা যখন চারপাশে এত বিতর্ক দেখি, তখন তো আমাদের ভালো লাগবে না, আমাদের খারাপ লাগবে যে মানুষ ভাবে আমাদের দেশে তো এটাই হয়। আসলে মানে একটা দেশে সিনেমার খবর নাই, কি হচ্ছে না হচ্ছে, কিন্তু সিনেমা মানুষদের এই যে এরকম নিয়ে নেগেটিভ কথাবার্তা আমাদের তো সবার গায়ে লাগে আসলে আমাদের। রাইট। চরকি এবং আলফায় তোমার নিজের ঘরের এবং কাজ করেছো, যখন এসবিএফ এর সাথে মিটিংটা হলো, এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করো। এসবিএফ এ যখন প্রথম গেলাম, আমার মন ভালো হয়ে গেছে। আসলে তোমার কোনো কাজ দেখেছে আগে? ও সুরঙ্গ দেখেছে, সুরঙ্গ তারা খুব পছন্দ করছে, পুরো অফিস আমাদেরকে এত আদর করছে, মানে তাদের সুরঙ্গ আমার মানে তাদের দেখা বেস্ট ছবির মধ্যে একটা আর কি। তারা সবাই যখন ওদের একটা টিম আছে যা সিনেমা দেখে, তারা সুরঙ্গ দেখেই সুরঙ্গ ডিস্ট্রিবিউশন করার প্ল্যান করে, তখনই প্ল্যান করেছে আমরা এই ছবিটা। তো আমার এসবিএফকে ভালো লাগছে, এসবিএফ এর অফিসটা দেখে আমার হিংসা হয়েছে। আমাদের বাংলাদেশে এরকম একটা ফিল্ম প্রোডাকশন হাউস নাই। একটা অফিসে আমি ঢুকলাম, বিরাট বড় অফিস, সেখানে সিনেমার প্রি প্রোডাকশন রুম, কোন রুমে ডিরেক্টর প্রথম গল্প নিয়ে গল্প শোনাবে। একটা ডিরেক্টর যখন একটা গল্প চিন্তা করে প্রডিউসারকে শোনায়, এরপর হয়তো ডিরেক্টরকে বলা হয়তো কোন আর্টিস্টকে নেবে, একটা ডেডিকেটেড রুম, হ্যাঁ, কোন আর্টিস্টকে নেবে। আচ্ছা, সে আর্টিস্টকে এসবিএফ থেকে ফোন করা হয়, ধরেন প্রসেনজিৎ হোক, সেটা দেব হোক, যে একটা নতুন একজন ডিরেক্টর তোমাকে গল্প শোনাবে, প্রসেনজিৎ চলে আসবে এখানে, গল্প শোনাবে। ঠিক পাশের রুমে প্রি প্রোডাকশন হবে, প্ল্যানিং হবে, এর পাশের রুমে লুক টেস্ট হবে, এর পাশের রুমে ফাইনাল প্ল্যানিং হবে, এরপরে শুটিংয়ে যাবে। সব কিছু এসবিএফ এর প্ল্যানিং মতো, এসবিএফ এর লাইন প্রডিউসার একটা টিম শুরু করবে ক্রিয়েটিভ কাজ, একটা টিম এটা বাজেটিং প্ল্যান করা শুরু করবে, একটা টিম মার্কেটিং করা শুরু করবে। এরপর সিনেমা শুটিং হবে, একদিকে পোস্ট প্রোডাকশন হবে, একদিকে হবে, মানে একদম সিনেমা রিলিজ পর্যন্ত টোটাল প্ল্যানটা একটা প্রোডাকশন হাউস। 50-60 জন মানুষ কাজ করতেছে সিনেমার জন্য, প্রচুর মার্কেটিং। আমাদের কোথাও যেতে হয় না কিন্তু ইন্টারভিউ দিতে, একটা বিভিন্ন রুম আছে ইন্টারভিউ দেওয়ার। তো সব চ্যানেল আসতেছে, সবার জন্য 1 ঘন্টা টাইম আছে, সবাই সবার মতো টাইম মোতাবেক সবাই কাজ মানে ইন্টারভিউ নিচ্ছে আমাদের। এবং এরকম না যে একটা রুমের মধ্যে রেখে দিচ্ছে আমরা, সবাই বলছে আপনি এই রুমে ইন্টারভিউ দেন, মানে এক একটা চ্যানেল ভিন্ন ভিন্ন লোকেশন লাগবে। তো এরকম 7-8টা রুম করা আছে, বিভিন্নভাবে ডেকোরেশন করা এবং সাউন্ড প্রুফ। আপনি আসবেন, 1 ঘন্টা সময় দিবে আপনাকে নায়িকা, আপনি আলাদা করে তার ইন্টারভিউ নেন, আবার কেউ ওখানে নিচ্ছে। এই যে সুন্দর একটা প্ল্যানিং, এবং সবাই 7টার দিকে অফিসে আসতেছে, 9টার দিকে বের হয়ে যাচ্ছে। আমরা তো এটা বাংলাদেশে দেখি না এরকম করে, বাংলাদেশে মানে খুব কম। তো বাংলাদেশে খুব বড় তো স্টুডিও নাই, মানে এসবিএফ তো স্টুডিও আর কি প্রপার, মানে এখানে ডিরেক্টরকে তো আসলে চিন্তা করতে হয় না সে কি করবে, তাকে শুধু গল্পটা সিনেমা বানাতে হয়। এই জন্য কিন্তু এত ডিরেক্টর তৈরি হয়েছে, এত নায়ক টাকা তৈরি হয়েছে। সেই এনভায়রনমেন্টটা আসলে খুব জরুরি, সেই হাউজই নাই আসলে।